আমার নাম সুমাইয়া। ঘটনাটি যখন আমার সঙ্গে ঘটে তখন আমার বয়স ছিল 18 বছর এবং আমি মাদ্রাসায় তখন হাফেজি পড়তাম। ঘটনাটি আমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল এবং এটি আমার জীবনের একটি সত্য ঘটনা। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্সের নতুন আরও একটি এপিসোডে। আজকের ঘটনাতে আমরা শুনব সুমাইয়ার জীবনের ঘটনা। সুমাইয়া একটা কোরআনের হাফেজা ছিল এবং তার সঙ্গে কি ঘটেছিল তা জানলে আপনারা সকলে অবাক হবেন। কিভাবে একটা মেয়ের জীবন বদলে যেতে পারে তা এই ঘটনাটাই আপনারা জানতে পারবেন। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন বরিশাল থেকে একজন, তার পরিচয় গোপন রেখে। সেহেতু তার পরিচয় সম্পর্কে কিছু বলতে পারছি না, সেহেতু আমি রিকোয়েস্ট করব ঘটনাটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স। যারা এখন পর্যন্ত মেগাবক্স সাবস্ক্রাইব করেনি তারা এখনই মেগাবক্স সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন সরাসরি আমরা ঘটনায় চলে যাই। সালটা 2018। তখন আমি মাদ্রাসায় পড়ি এবং আমার হাফিজি সম্পূর্ণরূপে শেষ হয়নি। ছোটবেলা থেকেই আমার বাবা মা নেই। বাবা অনেক আগেই মারা গিয়েছে, তারপর মা মারা গিয়েছিল। আমি দাদির কাছে মানুষ হয়েছি এবং দাদি আমাকে ছোটবেলা থেকে বড় করেছে, যার কারণে আগে পিছে সামনে বামে আত্মীয় এবং সমস্ত কিছু বলতে ওই দাদিই ছিল, যে কিনা আমাকে ওই ছোটবেলা থেকে লালন পালন করেছে। দাদি আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন কারণ আমার আব্বার ইচ্ছা ছিল আমাকে তিনি হাফেজা বানাবেন। আমার আব্বা পেশায় একজন কৃষক ছিল এবং কৃষক হয়ে তিনি চেয়েছিলেন যে তার মেয়েকে পর্দাশীল বানাতে। আমি ঠিক তেমনটাই হয়ে উঠতে চেষ্টা করেছি আব্বা মারা যাওয়ার পর থেকে। আমার বয়স যখন 4 বছর তখন আমার আব্বা মারা যায় এবং এরপর থেকে আমার মা এবং দাদি আমাকে সমস্ত কিছু জানিয়েছে এবং শিখিয়েছে। ঘটনাটা যখন ঘটে সেই সময় ছিল হচ্ছে গিয়ে আমার এক খালাতো বোনের বিয়ে এবং সেখানে গিয়েই আমার ভাগ্য হয়তো পরিবর্তন হয়ে গিয়েছে নাকি অন্যরকম সেটা আমি বলতে পারবো না। ওই সময়টা আমার খালাতো বোনের বিয়ে ছিল, আপন খালাতো বোনের বিয়ে। মাদ্রাসা থেকে আমাকে ছুটি নিয়ে খালার বাড়িতে যেতে হবে দাদিকে সঙ্গে করে নিয়ে, কারণ খালা বলে দিয়েছে আমাকে যাওয়ার জন্য 2 দিন আগে। মাদ্রাসা থেকে আমাকে কোনোভাবেই ছুটি দিচ্ছিল না, যার কারণে আমি একটু বিপাকে পড়েছিলাম। আমি সিদ্ধান্ত নিলাম যে বড় হুজুর যে আছেন তার কাছে আমি সরাসরি যাব। সাধারণত আমাদের মহিলা মাদ্রাসায় বড় হুজুরের কাছে কারোর যাওয়ার কোনো অনুমতি ছিল না, তবে আমি সাহস করে বড় হুজুরের কাছে গিয়ে অনুমতি চাইলাম। বড় হুজুর বললেন, আচ্ছা ঠিক আছে তুমি যাও তাহলে। আর বড় হুজুর আমাকে চিনতেন, তিনি জানতেন যে আমি এতিম, আমার বাবা মা নেই, এই জন্য তিনি মাঝে মধ্যে আমার পর সহানুভূতি দেখাতেন। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে বড় হুজুরের কাছে যখন আমি অনুমতি চাইবার জন্য গিয়েছিলাম তখন প্রায় মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তিনি আমাকে বলেছেন, আচ্ছা ঠিক আছে যাও। কখন যাও সেটা বলেননি, উনি সম্ভবত নির্দেশ করেছিলেন যে আগামীকালকে সকালে যাও। তবে আমি ছিলাম প্রচণ্ড পরিমাণ এক্সাইটেড। আমি নিজের রুমে এসে জামাপত্র সমস্ত কিছু গুছিয়ে, আগে থেকেই গোছানো ছিল, সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়লাম। মাগরিবের নামাজও পড়লাম না। ওই দিন আমার এমন শয়তানে ধরেছিল যে মাগরিবের নামাজ না পড়ে আমি বেরিয়ে গেলাম। আমার আশা ছিল যে রাস্তায় উঠলেই আমি ভ্যান পাবো খালাদের বাড়ির দিকে যেতে, কারণ এই রাস্তায় সবসময় ভ্যান চলে। কিন্তু আমার দুর্ভাগ্য ছিল ওই রাতে আচমকা বৃষ্টি নামতে শুরু করলো। আমি একটু খানিকটা সামনে এগিয়ে যেতেই একটা চালাওয়ালা বাড়ি পেলাম, যে বাড়িতে হয়তো কেউ থাকেন না, কারণ ওই বাড়ির ভিতরে সম্পূর্ণ ফাঁকা ছিল। আমি ভেবেছিলাম যে একটু হাঁটলেই সম্ভবত ভ্যান আসবে এবং তখন ভ্যানে উঠে যাব। অনেকক্ষণ অপেক্ষা করে যেহেতু পাচ্ছিলাম না সেহেতু ওইটাই করলাম। আমি আশেপাশে আর কোনো বাড়ি ঘর দৌড় দেখলাম না, শুধুমাত্র ওই একটা বাড়ি ব্যতীত। আমাদের মাদ্রাসার আশেপাশের কোনো বাড়ি ঘর দৌড় আমি চিনতাম না, যার কারণে মূলত সমস্যাটা হয়েছে আর কি। তখন আমি ওই বাড়ির ভিতরে উঠে পড়লাম। বাড়ির ভিতরে যাওয়ার পর দেখলাম ঘরের ভিতরে তালা দেওয়া এবং ময়লা টলা দিয়ে ভরা। আমার কাছে প্রথম বেশ ভয় লাগছিল। এখন তো চাইলে ভিজেও আমি যেতে পারবো না, যদি ভিজে যাই তাহলে সমস্যা হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে। আমার আবার ঠান্ডাজনিত সমস্যা ছিল, যার কারণে সেখানে বেশ খানিক্ষণ বসে থাকলাম। বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছিল না। অনেকক্ষণ বৃষ্টি পড়ার পরে তখন বৃষ্টি থেমেছে, তা বেশ খানিক্ষণ হবে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে গিয়েছে, আর এই বৃষ্টির ভিতরে কোনো ভ্যান কিংবা অটোরিকশা এদিক দিয়ে যে যাবে না সেটা আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম, যার কারণে আমি হাঁটতে শুরু করলাম। খানিক্ষণ ভাবলাম যে মাদ্রাসার দিকে ফিরে যাব নাকি, আগামীকাল সকালবেলা যাব। আগামীকাল ছিল গায়ে হলুদ এবং তার পরের দিন বিয়ে। সকালবেলা গেলেও মন্দ হতো না, তবে যদি এক রাত সময় পাই
এক রাতে আমরা অনেকখানি গল্পগুজব করতে পারবো, সেই কথা চিন্তা করেই আমি তখন ওদিকে রওনা দিলাম খালাদের বাড়ি থেকে। খালাদের বাড়িটা খুব বেশি দূরে ছিল না, 3-4 কিলোমিটার দূরে ছিল মাদ্রাসা থেকে। সেহেতু 3-4 কিলোমিটার হেঁটে যেতে পারবো সেই বিশ্বাস ছিল। আমি ছোটবেলা থেকেই একটু সাহসী ছিলাম, যার কারণে আমার ভয় লাগছিল না। আমার নানি আমাকে একটা টর্চ লাইট কিনে দিয়েছিল। সেই টর্চ লাইটটা দিয়েই আমি মূলত রাত বেরাত বাড়িতে আসলে যাতায়াত করতাম। নানি এটা কেন কিনে দিয়েছিল জানি না, তবে ওইটা আমার সবসময় সাথে রাখি। আমি ওই টর্চ লাইটটা দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। বৃষ্টি হয়েছে যেহেতু দুই পাশে ব্যাঙ ডাকছে, আর খুব শুনশান জায়গা। বুকের ভিতরে একটা ধু ধু শব্দ হতে লাগলো। তখনও গাছ থেকে পানি টপ টপ করে নিচে পড়ছে। আমার বুকের ভিতরে ধুরপুর করতে শুরু করলো। আচমকা তখনই খেয়াল করলাম যে একটা বিরাট আকৃতির বিড়াল, বিরাট আকৃতি বললে ভুল হবে, মিডিয়াম সাইজের বড় একটা বিড়াল। বিড়ালটা দেখতে এত চমৎকার, এত সুন্দর। সে বিড়ালটা আমার সামনে দিয়ে ম্যাও করে বেরিয়ে গেল। প্রথমে খানিকটা ভয় পেয়েছিলাম, কারণ সে শব্দ করলো। পরে দেখলাম বিড়াল। আমি হাঁটছিলাম, আশ্চর্য হয়ে পেছন দিকে তাকিয়ে দেখলাম বিড়ালটা আমার পেছন পেছন আসছে। আমি তো অবাক হয়ে গেলাম। আমার মুখের নাকাব তখন খোলা ছিল, কারণ নাকাব পরে এই অন্ধকার রাস্তায় যাওয়াটা বোকামি। আসলে নাকাব পরতে হবে তখন যখন আশপাশে কোনো পুরুষ মানুষ থাকবে, তো এখন থেকে কোনো নাকাব পরার কোনো লাভ নেই। যার কারণে আমি নাকাবটা খুলে হাঁটছিলাম। বিড়ালটা কেন যেন আমার পেছন পেছন আসছিল। আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে বিড়ালটা আমাকে সম্ভবত নিরাপত্তা দিতেই এদিক দিয়ে যাচ্ছে, এবং সম্ভবত আমার পেছন পেছন আসছে। কেন আমি বুঝতে পারছি না। অনেকটা পথ হেঁটে যাওয়ার পর একটা তেমাথা পড়ল। সেই তেমাথার ওইখান থেকে আমাদের খালাদের বাড়ি খুব বেশি দূরে না, হয়তো 1/2 কিলো হবে, তবে হেঁটে অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তেমাথার ওইখানে ভ্যান সবসময় পাওয়া যায়। একটা ভ্যান বসেছিল, ভ্যানওয়ালা সম্ভবত ওইদিকে যাওয়ার জন্যই বসে আছে। 2 জন যাত্রীও বসে আছে। আমি তখন পেছন দিকে তাকিয়ে দেখি সেই বিড়ালটা আমার পেছনে আর নেই, উধাও হয়ে গিয়েছে কয়েক মুহূর্তের ভিতরে। কারণ বিড়ালটা আমার পাশ দিয়ে হেঁটে আসছিল, হয়তো কোনো দিকে চলে গিয়েছে। সেটা ভেবেই আমি ভ্যানের কাছে গিয়ে ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করতে বললো, আচ্ছা উঠুন, এদিক দিয়ে যাবো। তারপর আমি উঠে বসলাম। খানিক্ষণ বাদে ভ্যান চড়তে শুরু করলো। ভ্যানের সামনে 2 জন প্যাসেঞ্জার আছে, এই কারণে হয়তো ভ্যান ছেড়েছে, না হয়তো বেশি ভাড়া চাইতো আর আমাকে একা নিয়ে যেত না। অনেকটা আধা কিলোমিটারের মতো পথ পার হয়ে আমি আমার খালার বাড়ির সামনে নামলাম। নেমে আমি যখন বাড়ির ভিতরে গেলাম, তখন সকলে আমাকে দেখে অবাক। বললো কি যে, সুমাইয়া, তুই এত তাড়াতাড়ি কিভাবে আসলি এই সময়টাতে? এই পরিমাণ বৃষ্টি, তার মধ্যে তুই কিভাবে আসলি? ভ্যান পেয়েছিলি? আমি তখন বললাম যে হ্যাঁ, ভ্যান পেয়েছি বলেই তো এসেছি, তবে অনেকটা পথ হেঁটে আসতে হয়েছে। আর বাকি কথাগুলো বললাম না। খালা এসে আমাকে জড়িয়ে ধরলো। খালা আমাকে বেশ ভালোবাসে। খালাদের বাড়িতে মাঝে মধ্যে আসি মাদ্রাসা ছুটি হলে, এবং এখানে এই খালাতো বোনের সঙ্গেই থাকি। খালাতো বোন আমার থেকে একটু বড়, ওর বিয়ে ঠিক করেছে। আগামী পরশুদিন ওর বিয়ে। আমি আজকে সারা রাত ওর সঙ্গে গল্প করবো সেইটা ভেবে এসেছি। আরও ছোট বোনেরা আছে, আর অন্যান্য অনেক মেয়েরা আছে, তাদের সঙ্গে গল্প হবে, অনেক আড্ডা হবে। এটা ভেবেই মূলত রাত্রের দিকেই চলে আসা। আমি প্রায় সারা রাতেই তাদের সঙ্গে গল্পগুজব করে রাত তখন 2টা কি 2:30টার দিক হবে। ওই টাইমে আমি বাথরুমে যাওয়ার জন্য বের হলাম। আমাদের বাথরুমটা, খালাবাড়ির বাথরুমটা বাড়ির বাইরে ছিল। তো আমি যখন বাথরুমে যাওয়ার জন্য বের হলাম, তখন খেয়াল করলাম সেই বিড়ালটা দূর থেকে আমার দিকে তাকিয়ে আছে। বিড়ালটা খুব অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছিল। বিড়ালটার চোখ দুটো অদ্ভুত, তার দিকে তাকালে কেমন যেন মায়া মায়া লাগে। বিড়ালটা আমাকে বাথরুমে যেতে দেখে ওইখান থেকে সরে গেল। আমি যখন বাথরুম থেকে বের হলাম, খেয়াল করলাম সেই বিড়ালটা অন্য পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। কলপার থেকে ফিরে খেয়াল করলাম সে আমার পেছন পেছন আসছে। আমি যখন ঘর পর্যন্ত আসলাম, বিড়ালটা উঠানের মধ্যে দাঁড়িয়ে আছে এবং আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরকম অদ্ভুত বিড়াল আমি কখনো দেখিনি। এই বিড়ালটা আমার পেছন পেছন সেই প্রায় 2 কিলোমিটার দূর থেকে আসছে। সাধারণত বিড়ালগুলো তো এরকম হয় না, 2 কিলোমিটার দূর থেকে কারোর পেছন পেছন হেঁটে আসা। সম্ভবত বিড়ালটা আমাকে পছন্দ করেছে, তাই বলে আমি ইশারা দিয়ে তাকে ডাকলাম, কিন্তু সে কোনোভাবেই আসলো না। তারপর সাইডে হালকা একটু যেতেই আচমকা গায়েব হয়ে গেল। আমি মনে মনে ভাবলাম হয়তো কোনো একটা বাড়ি বা অন্য কোনো জায়গায় ঢুকে গিয়েছে। বিড়াল তো খুব দ্রুত গতিতে চলতে পারে। তাই ভেবে আমি ঘরের ভিতরে চলে আসলাম। পরের দিন ছিল হলুদের অনুষ্ঠান এবং হলুদ সন্ধ্যার অনুষ্ঠান। তো সেহেতু সকলে এখানে এসেছে। আমি ওই হলুদ সন্ধ্যা অনুষ্ঠানের ভিতরে একটা ছেলেকে বারবার দেখছিলাম। ছেলেটা কেন যেন বারবার আমার দিকে তাকাচ্ছিল। আমি যখনই কোনো কিছু করতে যাচ্ছি, আমার চোখ সরাসরি ওই ছেলের চোখের দিকে চলে যাচ্ছে। বিষয়টা এমন হয় না যে অনেকে কারোর দিকে তাকিয়ে থাকলে অটোমেটিক্যালি চোখ সেদিকে চলে যায়, কেউ যদি আপনার দিকে তাকিয়ে থাকে, ঠিক তেমনটাই হচ্ছে। ছেলেটার মুখটা অনেকটা
অন্যরকম, মানে স্বাভাবিক মানুষ যেরকম হয় ওরকম না, মানে একটু কানটা উপরের দিকে বাঁকা, চেহারাটা একদম উজ্জ্বল, মুখের ভিতরে দাড়ি, এবং অন্য কোনো দেশের মানুষের মতো মনে হচ্ছে, মানে বাংলাদেশি কোনো মানুষের মতো তাকে দেখে মনে হচ্ছিল না আমার কাছে। কেন যেন সে বারবার আমার দিকে তাকাচ্ছিল। আমি তখন খালার কাছে অনেকবার জিজ্ঞেস করতে গিয়ে বললাম কি যে, আচ্ছা খালা, ওই ছেলেটা কি? আমি যখনই হাত দিয়ে দেখালাম তখনই ছেলেটা ওইখান থেকে সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে গেল। খালা বলল, কোন ছেলে? আমি বললাম কি যে, না খালা, কোনো কিছু না। সাধারণত মাদ্রাসার বাহিরে বা এরকম কোনো জায়গায় থাকলে আমি পর্দা টর্দা তেমন একটা করি না বা বোরকা টোরকাও পরি না, কারণ বাড়ির ভিতরে। আর ওই ছেলেটা বারবার আমাকে শুধু এরকমভাবে দেখছে। তখন আমার কাছে একটু অন্যরকম লাগলো, একটু অন্যমনস্ক লাগছিল যে বারবার এরকমভাবে আমার দিকে তাকাচ্ছে। একটু খুশি খুশিও লাগছিল যে ছেলেরা আমার দিকে তাকিয়ে তারা খুশি হচ্ছে। এতে আমার কাছেও বেশ আনন্দিত লাগছিল যে আমি তাহলে সুন্দরী সম্ভবত। আমি যে অসুন্দর ছিলাম এমন না, মোটামুটি ভালোই সুন্দরী ছিলাম। তো ওই টাইমটাতে আমাকে বারবার শুধু ছেলেটা ঘুরে ঘুরে দেখছিল। খালাকে জিজ্ঞেস করার কয়েকবার পরেও ছেলেটা আমাকে বারবার ঘুরে ঘুরে দেখছিল। এটাই আমার কাছে কেমন যেন আনন্দময় লাগছিল, একটু খটকাও লাগছিল। যাই হোক, হলুদ সন্ধ্যার দিকে আশেপাশের অনেক মেয়েরা আসলো, তারা সকলে হলুদ সন্ধ্যার অনুষ্ঠানে অংশগ্রহণ করলো, এবং সব মিলিয়ে ওই রাতটা এরকমভাবেই হচ্ছে গিয়ে নানান অনুষ্ঠান এবং আয়োজনের মধ্যে দিয়ে কাটলো। তো তারপর আমি ওই পরের দিন বিয়ে ছিল, তো বিয়ের অনুষ্ঠানে সারাদিন সাজগুজ করে বউকে সাজিয়েছি, নিজে সেজেছি। আমি আবার সাজগুজ করতে পারতাম খুব ভালো, তো বউকে সাজিয়ে নিজে সেজেছি। তো ওই বিয়ের অনুষ্ঠানে আমাকেই হয়তো সব থেকে বেশি সুন্দর লাগছিল, এটা সকলে বলছিল। তো ওই বিয়ের অনুষ্ঠানে ওই ছেলেটাকে আবার আমি দেখলাম, যে কিনা বাড়ির ভিতরে ঘুরে ঘুরে শুধুমাত্র আমাকেই দেখছিল। দূর দূরান্ত থেকে শুধুমাত্র ওর নজর আমার দিকেই পড়ছিল। এটা কেন পড়ছিল আমি বলতে পারবো না, তবে আমার কেন জানি ছেলেটার দিকে তাকিয়ে ওর প্রতি একটা মায়া লাগতে শুরু করলো দ্বিতীয় দিন থেকে। কেন এই মায়াটা লাগছে সেটা বলতে পারবো না, তবে বিয়ের অনুষ্ঠান খুব ভালোভাবে কাটলো এবং সব কিছু বেশ ভালোভাবে কাটলো। তো ওই দিন হচ্ছে গিয়ে সকলে বরযাত্রী এখান থেকে চলে গেল, বিয়ের আত্মীয় স্বজন সকলে চলে গেল। তো সব মিলে পুরো বাড়ি ফাঁকা বলা চলে, পুরো বাড়ি ফাঁকা। আর আত্মীয় স্বজন যারা এসেছিলো তারা গ্রাম অঞ্চল যেহেতু সকলে বাড়ি থেকে চলে গিয়েছে। তো আমি হচ্ছে গিয়ে আমার ওই রুমে একা ছিলাম, যে রুমে হচ্ছে কি আমার খালাতো বোন ঘুমাতো, যেহেতু ওই রুমে এখন আর কেউ নেই, পুরো বাড়ি ফাঁকা, যে যার বাড়িতে চলে গিয়েছে। বাড়িতে কোনো আত্মীয় স্বজন বা কোনো কিছু নেই, বাড়িতে শুধু ছিল আমি, খালু আর হচ্ছে গিয়ে আমার আরেকটা ছোটো খালাতো বোন আছে এবং ভাই আছে, ওরা ছিল। তো ওরা তো খালুর সঙ্গে ঘুমায়, আমি এই রুমে ঘুমাচ্ছিলাম হচ্ছে গিয়ে। তো আমার আবার একটা অভ্যাস ছিল যে রাত্রেবেলা উঠে তাহাজ্জুদের নামাজ পড়া এবং মাঝে মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করতাম। সেটা মাদ্রাসায় বা বাড়িতে থাকলে, বিশেষ করে আমি যখন দাদির সঙ্গে থাকি তখন এটা খুব বেশি হয়, আমি এটা করার চেষ্টা করি। তো ওই রাত্রে কেন যেন আমার ঘুম হচ্ছিল না, কারণ হচ্ছে গিয়ে সারাদিন পরিশ্রম করার পরে আমি সন্ধ্যার পরে বেশ খানিকটা ঘুমিয়ে আমি 9টার দিকে উঠে ঈশার নামাজ পড়েছি। তো ঈশার নামাজ পড়ে আমি বেতের নামাজ পড়িনি, কারণ হচ্ছে কি আমি তাহাজ্জুদের নামাজ পড়ে এটা নিয়ত করেছিলাম। তো যেহেতু আমাকে বেতের নামাজ পড়তে হবে, আমার ঘুম আসছিল না, জানালাটা খোলা ছিল, এবং যেহেতু একটু গরম ছিল সেহেতু জানালা খুলে দিয়েছিলাম আমি, যাতে করে গরম না লাগে। তো আমি আমার ওই বিছানার উপর বসেছিলাম, ওই খালাতো বোনের রুমের বিছানার উপর। তো ওই টাইমে হচ্ছে গিয়ে আমি ভাবলাম যে না, অজুটা করে নামাজটা পড়ে নিই। তো বাইরে থেকে অজু করে আসলাম। তো যখন হচ্ছে গিয়ে বাইরে অজু করতে গেলাম, তখন আমার নাকে একটা অদ্ভুত ফুলের ঘ্রাণ ভেসে আসলো। ফুলের ঘ্রাণটা শিউলি ফুল, বেলি ফুল, হাসনাইনা ফুল নাকি কোন ফুল তা জানি না, কিন্তু খুবই অন্যরকম একটা ঘ্রাণ আসছিল সেই ফুলের ঘ্রাণটা। এবং সেই বিড়ালটা আমার সেই কলপার থেকে বেশ খানিকটা দূরে ছিল এবং আমার দিকে তাকিয়েছিল। তো আমি তখন বিড়ালটাকে ইশারা দিয়ে রাখলাম, এদিকে আয়। বিড়ালটা কোনো কথার উত্তর না দিয়ে সে বাগানের ভিতরে ঢুকে গেল। তো আমি ভাবলাম যে কি অদ্ভুত বিড়াল, তাই বলে আমি ভালো মতো অজু করে রুমে ফিরে আসলাম। ফিরে এসে হাত মুখ মুছে আমি নামাজটা বিছিয়ে নামাজ পড়তে শুরু করলাম। তো তাহাজ্জুদের নামাজ যেহেতু অনেক বড় হয় এবং খুব লম্বা করে পড়ি আমি, তো সেহেতু আমি আস্তে আস্তে করে পড়ছিলাম। এবং পড়ার শেষে আচমকা আমি যখন চোখ ফেরালাম, মানে হচ্ছে গিয়ে সালাম ফেরালাম যেটাকে বলে, সালাম ফেরানোর টাইমে ওর রুমে আবার একটা চেয়ার ছিল। সেই আমি আবার নামাজ পড়ার সময় আশেপাশের সমস্ত লাইট বন্ধ করে ঘুমাই। বিদ্যুৎ ছিল, তো ডিম লাইট জ্বালানো ছিল, ঘরের একটা ডিম লাইট ছিল খালাদের বাড়িতে, তো ডিম লাইট জ্বালানো ছিল। তো ওই ডিম লাইটের আলোতে আমি যখন সালাম ফেরালাম, প্রথম সালাম ফেরাতে আমি ডান দিকে খেয়াল করলাম যে চেয়ারের উপর কেউ একজন বসে আছে, এবং সেটা একজন পুরুষ মানুষ বসে আছে। তার মুখে একটা টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে এবং মাথায় একটা টুপি আছে, সেটা খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, এবং তার পরনে পাঞ্জাবি। তো আমি যখনই প্রথমবার সালাম ফিরিয়ে ওদিকে তাকালাম, এখন নামাজের ভিতর থেকে তার সালাম অন্যদিকে না ফিরে তো উঠে যাওয়া যায় না, তো আমি অন্যদিকে সালাম ফেরালাম।
সালাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে ওইদিকে তাকালাম, চেয়ারের দিকে তাকিয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি স্পষ্ট দেখতে পেয়েছি যে ওইখানে কেউ বসেছিল এবং আমার দিকে তাকিয়েছিল, এবং তার চোখটা একদম নীল বর্ণের, জল করছিল, যা কিনা দেখে আমি ভয় পেয়েছি, এবং ভয় পেয়ে সঙ্গে সঙ্গে উঠে পাশে সরে গেলাম। তো জায়নামাজটা সেখানেই বেছানো রয়েছে। তো আমি 100% শিওর যে কেউ রুমের ভিতরে আছে তখন, কারণ কারোর উপস্থিতি আমি টের পাচ্ছিলাম, খুবই তীব্রভাবে টের পাচ্ছিলাম, এবং একজন যে নিঃশ্বাস নিচ্ছে সেই নিঃশ্বাসের শব্দটা পর্যন্ত আমি শুনতে পাচ্ছি। আমার শ্রবণ শক্তি বেশ ভালো ছিল এবং ঘ্রাণ শক্তি বেশ ভালো ছিল, কারণ পুরো রুমটা একটা অন্যরকম ঘ্রাণ দিয়ে ভরে গিয়েছে, যে ঘ্রাণটা আমি ওই না অজু করতে গিয়ে বাইরে পাচ্ছিলাম। তো এরকম অদ্ভুত একটা সুগন্ধি দিয়ে ঘরটা ভরে গেল, এবং এটা কিসের ঘ্রাণ, এবং কারণ নিঃশ্বাস নেওয়ার শব্দ আমি পাচ্ছি, নিঃশ্বাসটা ফেলার শব্দ ছিল বেশ তীব্র, এবং কেউ যে ঘরের ভিতরে আছে সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি। তো ওই টাইমে যে আমি খালাকে ডাক দিব ওইরকম শক্তিটা আমি পাচ্ছিলাম না। আমি একটা চেয়ার ধরে শক্ত করে চেয়ারটা ধরে বসলাম, এবং বসে 2বার জিজ্ঞেস করলাম যে কে কে ঘরের ভিতরে, কে? তো ওইটা আমার গলার স্বর দিয়ে বের হচ্ছিল না যে কে এখানে। আমি যেরকমভাবে এখানে এরকম বললাম এরকমটা না, খুব ডিমভাবে সেই শব্দটা বের হচ্ছিল। আমি বেশ ভয় পেয়েছি। তো ওইখানে পানি রাখা ছিল, তো আমি যে সুইচ পর্যন্ত হেঁটে যাব, সেই সুইচ পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তিটা আমার শরীরে ছিল না। তো আমি তখন হচ্ছে গিয়ে পাশে থাকা একটা জগ ছিল, সেই জগ থেকে আমি পানিটা নিতে গিয়ে জগটা পড়ে গেল। তো আশ্চর্য হয়ে খেয়াল করলাম যে জগটা কেউ একজন ধরে ফেলেছে, হাত দিয়ে ধরে সে গ্লাসে পানি ঢেলে আমাকে দিল। তো তখন আমি প্রচণ্ড পরিমাণ ভয়ে আমি চিৎকার দিয়ে উঠলাম। তো চিৎকার আমার গলা দিয়ে বের হচ্ছিল না। তো ওই টাইমে আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে কেউ আমাকে ইশারা দিয়ে বলছে যে চিৎকার করো না, বা এরকম কোনো একটা কিছু বলছে, চিৎকার করো না, আমি তোমার কোনো ক্ষতি করবো না। তো অদৃশ্য একটা ভয়েস আমার কানে ভেসে আসলো। তো ও প্রথমে যখন আমার সঙ্গে এই কথাগুলো বললো, তখন আমাকে সালাম দিল, বললো কি যে আসসালামু আলাইকুম সুমাইয়া, তুমি ভয় পেও না, আমি তোমার কাছে এসেছি, তোমার কোনো ক্ষতি করবো না, তুমি দয়া করে চিৎকার চেঁচামেচি করো না, আর ভয়ও পেও না। এরকম একটা কণ্ঠ যখন রুমের ভিতরে কেউ নেই, আমি শুধুমাত্র একা, আর কেউ নেই, তখন এরকম একটা কণ্ঠ যদি আপনার কানে ভেসে আসে, তখন আপনার কি অবস্থা হবে সেটা আপনি নিজেই ভালো বলতে পারবেন। তো ওই টাইমে আমি প্রায় একদম অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, আমি আয়াতুল কুরসি পড়ছি এবং অন্যান্য দোয়া কালাম যাগুলো ছিল সবগুলো পড়তে শুরু করলাম। আমি ঘেমে অস্থির হয়ে গিয়েছি। তো আমি আমার সামনে একটু দূরে সেই চেয়ারটার পাশেই খেয়াল করলাম যে কোনো একজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে, তার মাথায় টুপি, পরনে পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি, এবং মুখে বেশ ভালো দাঁড়িয়ে আছে। আমার ঘরে যে ডিম লাইট ছিল ওই ঘরে, ওই ডিম লাইট দিয়ে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল। তো ওইটা দেখে ও তখন আমাকে বলে যে সুমাইয়া, তুমি ভয় পেও না, আমি আসলে তোমার কোনো ক্ষতি করব না, আমি ক্ষতি করার জন্য এখানে আসিনি, দয়া করে আমার কথাগুলো শোনো, তুমি ভয় পেয়ে যাচ্ছ, ভয় পেও না দয়া করে। তো আমি তখন বেশ খানিকটা অস্বাভাবিক ছিলাম, এবং একটু নিজেকে বুঝিয়ে স্বাভাবিক হলাম যে আসলে ভয় পাওয়া যাবে না, দেখি কি করা যায়, বা উনি কে কেন এখানে এসেছে। তো আমি খানিকটা সাহস সঞ্চয় করে সেই কাঁপা কণ্ঠে বললাম যে আপনি কে, এবং আপনি কি চাচ্ছেন এখানে। তো তখন ওই ছেলেটা আমাকে বলল যে দেখো, তুমি ভয় পেও না, আমি বলছি যে আমি কে। তো তখনই হচ্ছে গিয়ে ওই ছেলেটা কাছে এগিয়ে আসলো। তো সুমাইয়া, মানে আমি বললাম কি যে কাছে আসবা না, কাছে আসলে কিন্তু আপনাকে আমি চিৎকার চেঁচামেচি করবো, আপনি কি আমার রুমে ঢুকেছেন কোন সাহসে? তো আমি তখন রুমের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেলাম, কারণ রুমের দরজা তখন আটকানো, জানালাগুলো খোলা, কিন্তু জানালাগুলোর ভেতর থেকে গ্রিল বেয়ে ভেতরের দিকে আসা অসম্ভব ব্যাপার। খালুদের বাড়ি হচ্ছে গিয়ে পাকা করা, এবং গ্রিলে তালা দেওয়া, আমার নিজের ঘরে তালা দেওয়া, রুমে তালা দেওয়া, আর এই জানলা দিয়ে আসাতে কোনো ব্যাপারই, কোনো কথাই না। তো সেই ঘরের ভিতরে কীভাবে আসলো? তো ওইটা ভেবেই আমার তখন আরও বুক ধরফর করতে শুরু করলো। তো সে হচ্ছে গিয়ে আমাকে লাইট কোনোভাবে জ্বালাতে দিবে না, সে আমাকে বললো লাইট জ্বালায়ও না, তো তুমি আমার সঙ্গে এমনি কথা বলো। তো আমি তো ভয় পাচ্ছিলাম, আমি তখন দৌড়ে গিয়ে লাইটটা জ্বালিয়ে ফেললাম। তো লাইট জ্বালানোর পরে আমি আমার সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। আমি খেয়াল করলাম যে ছেলেটা বিগত 2 দিন ধরে আমাকে ফলো করছে, এটা হচ্ছে সেই ছেলেটা। তার মুখে বেশ লম্বা কালো দাড়ি, মাথায় এক ধরনের টুপি, কানগুলো বেশ খানিকটা লম্বা খাড়া উপরের দিকে, এবং শরীরের যে বর্ণটা, সেই বর্ণটা মানুষের চামড়ার মতোই, তবে একটু নীল বর্ণ, যেটা কিনা আমার কাছে একটু অদ্ভুত এবং অন্যরকম লাগছিল। তো তখন আমি বললাম যে আপনি কে, এবং এখানে আপনি কি চাচ্ছেন, কেন এসেছেন এখানে? তো ছেলেটা তখন আমাকে বলল যে আমার নাম আব্দুল, এবং আমি কোনো মানুষ নই, আমি একটা জিন। এই কথা যখনই শুনতে পেলাম তখনই আমার মাদ্রাসার কথা মনে পড়ে গেল। আমাদের মাদ্রাসার অনেক বড় আপু ছিল,
এবং হুজুররা অনেক সময় জিন নিয়ে আলোচনা করতো, জিনরা কীভাবে চলাফেরা করে, জিনরা কোথায় থাকে, জিনরা মানুষের কাছে কেন আসে, বা এরকম কিছু বিষয় ছিল যেগুলো কিনা আমাকে আমার সেই খালামণি বলেছিল, মাদ্রাসার যে খালামণি ছিল আর বড় আপুরা এইসব বিষয় নিয়ে আলোচনা করতো এবং বলতো যে এরকম জিনেরা কয়েকবার হলে খতম হলে আসে, আশিক জিন আছে যারা কিনা বিভিন্ন সুন্দরী মেয়েদেরকে নিয়ে যায় সাথে করে এবং তাদেরকে নিয়ে গিয়ে তাদের ক্ষতি করে। এরকম অনেক গল্প আমি মাদ্রাসায় শুনেছি, আরও অনেক গল্প ছিল, সেসব গল্প আমার মনে পড়ে গেল। তো তখন আমি আরও ভয় পেয়ে গেলাম এবং খুব প্যানিক করতে লাগলাম। প্যানিক করে এক প্রকার আমি এখানে পড়েই গেলাম, প্রায় ওইখানে পড়ে গিয়ে আমি কি পাশে পড়ে যেতে গেলাম, ছেলেটা আমার কাছে আসতে গেল। তো আমি তখন তাকে থামিয়ে দিয়ে বললাম, না, আমার কাছে আসবেন না, আপনি দূরে সরে যান, আপনি আমাকে নিয়ে যেতে এসেছেন তাই না, আমাকে নিয়ে গিয়ে আপনি আমার ক্ষতি করবেন। তো আব্দুল নামের সেই জিনটি তখন একটু হাসলো, হেসে বলল কি যে সুমাইয়া, আমি তোমাকে যদি নিয়ে যেতাম তাহলে তো 2 দিন আগেই নিয়ে যেতে পারতাম, তোমার সঙ্গে কথা বলার জন্য নিরিবিলি পরিবেশ খুঁজতাম না, বা তোমার সঙ্গে আলোচনা করার জন্য আমি এত কথাও বলতাম না, আমি তোমাকে সরাসরি নিয়ে যেতে পারতাম। কিন্তু কেন নিইনি বলো তো? কারণ আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, তুমি তো কথা বলতেই চাচ্ছ না, কেন বলো তো? তো আমি তখন খানিকটা স্বাভাবিক হলাম, বললাম যে হ্যাঁ তা তো ঠিক, ও তো চাইলে আমাকে আগেই নিয়ে যেতে পারতো, বা ও 2 দিন ধরে আমাকে দেখছে, ভিড়ের মধ্যে থেকে যে কোনো সময় আমাকে তুলে নিয়ে যেতে পারতো, ওদের তো সেই ক্ষমতা আছে, তাহলে আমাকে কেন নিল না? নিশ্চয়ই কোনো কাহিনী আছে। তো আমি তখন একটু সাহস সঞ্চয় করে উপরে দিয়ে উঠে বসলাম, সোফা ছিল এখানে, তো সোফার উপর উঠে বসলাম। উঠে বসে বললাম কি যে আপনি আমার কাছে কী চাচ্ছেন এবং কেন এসেছেন? আর আশ্চর্যের বিষয় হচ্ছে গিয়ে আমি ছেলেটিকে 2 দিন ধরে দেখছি, আমার ওর প্রতি কেন যেন একটা অন্যরকম টান চলে এসেছে, একটা মায়া মায়া ভাব, কারণ ওর চেহারার ভিতরে এক ধরনের মায়া ভাব ছিল, খুব টানটানে ভাব, যা কিনা আমাকে বেশ আনন্দ দিচ্ছিল। এবং এটা আমি আগেই বলেছি, আমার কাছে খুব ভালো লাগছিল, ওর প্রেজেন্স আমার কাছে খুব ভালো লাগছিল। তো ওর আমার সামনে বসে আছে, তখন আমি ওকে বললাম যে আপনি আমার কাছে কী চাচ্ছেন একটা জিন হয়ে? তো আব্দুল নামের সেই জিনটি বলল যে দেখুন সুমাইয়া, আসলে আমি সত্যি কথা বলি, আমি আপনাকে পছন্দ করে ফেলেছি, এটা হচ্ছে সত্যি কথা, এবং এই কারণেই আমি আপনার কাছে এসেছি। আমি 2 দিন ধরে আপনাকে দেখছি, আমি সুযোগ খুঁজছি যে কখন আপনি ফ্রি হবেন, একা থাকবেন এবং আপনার সঙ্গে একটু কথা বলবো। আসলে আমি সত্যি সত্যি আপনার প্রেমে পড়ে গিয়েছি, এটা আপনি কিভাবে নিচ্ছেন জানি না, তবে আমি সত্যি সত্যি আপনার প্রেমে পড়েছি, এটা আমি নিজেকেও বোঝাতে পারবো না, সত্যিই খুবই অন্যরকম লাগছে আমার কাছে, আর খুব লজ্জা লাগছে তোমাকে এই কথাটা বলতে পেরে। তো আমি তখন রেগে গিয়ে বললাম যে আপনি একটা জিন হয়ে সরাসরি আমাকে এরকম একটা কথা বলছেন, আবার তুমি করে বলছেন, আপনি করে বলছেন, আপনার কোনো কথাই তো বুঝতে পারছি না আমি, আর আপনি এরকম এখানে আসার সাহস কীভাবে করলেন? তো আমি তখন রেগে গিয়েছি, আমি নিজেও জানি না, আমি একটু হট টেম্পার ছিলাম, একটুতে রেগে যেতাম। তো ছেলেটার মুখের দিকে তাকানো যাচ্ছিল না, কারণ সে বেশ একটা নার্ভাস ফিল করছিল। তো আমি তখন খেয়াল করলাম যে একটা জিন হয়ে এসে এরকম নার্ভাস ফিল করছে এবং একটা জিন হয়ে এসে আমার সঙ্গে এরকমভাবে কথা বলছে, তার মানে ছেলেটা সত্যি সত্যি আমাকে পছন্দ করে। তো 2 দিন ধরে তো ও আমাকে দেখছে, সেটা আমি দেখতেই পাচ্ছি, এবং আমিও খানিকটা ওর প্রতি একটু দুর্বল হয়ে পড়েছি, সেটা আমিও নিজে জানি। ওই যে হয় না যে ভালো লাগার প্রতি একটু বেশি আকর্ষণ বা টানবোধ থাকে, তো ঠিক ওরকমটাই হলো। তো আমি তখন তাকে বললাম যে আপনি এখানে কেন এসেছেন এবং এখানে কি চাচ্ছেন? আমাকে ভালোবাসেন, বেশ ভালো কথা, আমাকে কোত্থেকে দেখেছেন? আর জিনেরা তো কাউকে না দেখে ভালোবাসে না বা প্রেমে পড়ে না, আমাকে কোত্থেকে দেখেছেন? তো ও তখন বলল যে আমি কালকে বলবো, আজকে নয়, আজকে শুধুমাত্র এই কথাটুকু বলে গেলাম, আমাকে এখনই যেতে হবে, আমি কালকে আসবো সুমাইয়া। তাই বলে ও ওইখান থেকে আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল, যেটা আমাকে বেশ আশ্চর্য করেছে এবং বিশ্বাস করতে বাধ্য করেছে যে ও আসলে একটা জিন, এবং ও সত্যি সত্যি জিনের জগৎ থেকে আমার কাছে এসেছে। তো ওকে তো আমি বকাঝোকা দিয়ে পাঠিয়ে দিলাম, এবং ও আমাকে বলেছে ও নাকি আমাকে পছন্দ করে এবং সরাসরি ভালোবাসার কথা বলে ফেলেছে। তো ওর মধ্যে একটা সুন্দর ছেলে, যার মুখে নুরানি দাঁড়িয়ে আছে, যার চেহারা এত সুন্দর, যার শরীরের অবয়ব এত চমৎকার এবং খুব সুন্দর জামা পড়েছে, যা কিনা দেখেই বোঝা যাচ্ছে যে জিনটা বেশ সম্ভ্রাম্যশালী এবং মুসলিম একটা জিন। তো এরকম একটা জিনের সঙ্গে প্রেম করতে পারা বা এই জিনিস জীবনসঙ্গী হিসেবে পাওয়াটা হয়তো আমার ভাগ্য হবে, কিন্তু আমি কনফিউজ ছিলাম যে আসলে ওর সঙ্গে প্রেম করা বা ওরকম করা কোনো কিছু উচিত হবে কি না। তো আমি ওইটা নিয়েই মূলত খুব টেনশানে ছিলাম। তো ওই দিন পরের দিন সারাদিন আমি তো ছুটি নিয়ে এসেছি 4 দিনের, 2 দিন পরে হচ্ছে গিয়ে বউ ভাতের জন্য ওই মেয়ে পক্ষ জামাই পক্ষ এই বাড়িতে আসবে, তো ওই দিনও আমাকে থাকতে হবে। তো বিয়ের পরের দিন বাড়িতে পুরো শুনশান এবং নীরবতা। তো আমি সারাদিন ভোরে শুধুমাত্র ওই আব্দুল নামের জিনটির কথা ভাবতে লাগলাম যে ও আমাকে কেন এটা বলে গেল,
আমাকে ভালোবাসে এরকম সরাসরি বলে গেল। আমার মনের ভিতরে একটা অন্যরকম দোল খাচ্ছিল, যা কিনা আমাকে সত্যি সত্যি অবাক করেছে। তো পরের দিন রাত্রেবেলা আমি অপেক্ষা করছিলাম যে আব্দুল কখন আসে। আমি নিজে থেকেই অপেক্ষা করছিলাম, কারণ 2-3 দিন ধরে আমি আব্দুলকে দেখছি। আর আব্দুল যে একটা জিন, সেটার ভয় আমার পুরো সারাদিনে কেটে গিয়েছে। যে ও যেরকমভাবে গতকালকে আমাকে ভয় পেল এবং যেভাবে আমি বকা শুনে নার্ভাস হলো, তাতে করে বোঝা যাচ্ছে যে ও আমাকে সত্যি সত্যি খুব ভালোবাসে। এবং জিনেরা সাধারণত এরকম ভয় পেয়ে চলে যায় না, বা কোনো মেয়েকে ভয় পাওয়ার মতো কোনো ইয়ে নেই, কারণ তারা বেশ সাহসী এবং শক্তিশালী, অলৌকিক ক্ষমতার অধিকারী। তো যেহেতু সে আমাকে ভয় পেয়েছে, সেহেতু আমি হয়তো তাকে পছন্দ করতে পারি, কারণ তাকে দেখে আমার ভালো লাগছে। তো রাত তখন 12টার কাছাকাছি হবে। তো ওই রাত্রেবেলা আমি অপেক্ষা করছিলাম অনেকক্ষণ, কিন্তু ও আসলে আসছিল না। তো অপেক্ষা করতে করতে আমি ভাবলাম একটু কোরআন শরীফ তিলাওয়াত করা যাক। তো অনেকক্ষণ ধরে আমি কোরআন শরীফটা বের করে তিলাওয়াত করতে শুরু করলাম। তিলাওয়াত করার শেষে ভাবলাম তাহাজ্জুদের নামাজ পড়বো। পড়ে তারপরে যদি আসলো না আসলে আমি ঘুমিয়ে পড়বো, এবং এরপর থেকে তো আমাকে পাবেই না, কারণ আগামীকালকে বাড়ির সকলে ফিরে আসবে, আমার বউ হাতের জন্য আসবে। তারপর আমি তারপরের দিন মাদ্রাসায় চলে যাব। এর মাঝখানে তো আমাকে কারো একা পাবে না কখনো। তো এটা ভেবেই আমি হচ্ছে কি কোরআন শরীফটা পড়ছিলাম এবং পড়ে থামিয়ে দিলাম কোরআন শরীফ পড়া, এবং নিজের মনে মনেই বলছিলাম যে ও ছোকরা আসলে আসুক, না আসলে না আসুক। ওর আজকে আসার কথা, অথচ না এসে এখন পর্যন্ত আমি কোরআন শরীফ নিয়ে বসে আছি। ও না আজকে না আসলে তো পাবে না আমাকে, আর না পেলে নাই, আমার কি। এটা বলে আমি তখন কোরআন শরীফটা বন্ধ করলাম। বন্ধ করে যখন উপরের সামনের দিকে তাকালাম, আমি খেয়াল করলাম চেয়ারের উপরে বসে আছে। তখন আমি ভয় পেয়ে একটু পেছনে সরে গিয়ে বুকে থুতো নিলাম, কারণ আমি খানিকটা ভয় পেয়েছি। আমি তখন বলে উঠলাম যে আব্দুল, আপনি এখানে কখন আসলেন? ও তখন বলল যে আমি তো সেই শুরু থেকেই আছি, যখন থেকেই আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন তখন থেকেই। এবং আমি আপনার নামাজ পড়া দেখলাম, আমার জন্য যে আপনি অপেক্ষা করছিলেন সেটা দেখলাম, আমার কাছে খুব ভালো লাগছিল। তখন আমি আবার রেগে গেলাম। রেগে গিয়ে বললেন কি যে আপনার লজ্জা করেন না? আপনি একটা মেয়ের রুমে ঢুকে এরকমভাবে তাকে দেখছিলেন, আমি তো অপ্রস্তুত ভঙ্গিতেও থাকতে পারি, তাই না? আব্দুল তখন বলল যে আমি সেদিকে খেয়াল রেখেছি, আপনি অপ্রস্তুত ভঙ্গিতে একদমই ছিলেন না। আপনি সম্পূর্ণ টাইম হিজাব পড়েছিলেন, এবং এই জন্যই আমি রুমে ছিলাম। যদি অন্য উপস্থিত ভঙ্গিতে থাকতেন তাহলে আমি রুমের ভিতরেই আসতাম না, আপনাকে দেখা মাত্রই এখান থেকে চলে যেতাম, কারণ আমি আপনাকে সম্মান করি। তো আব্দুলকে আমার বকাঝকা করতে বেশ ভালো লাগতো, এবং ওর উত্তরগুলো আমার কাছে খুব ভালো লাগতো। তো ওই টাইমে আব্দুল আমাকে বলে যে আপনি আমাকে ওর জন্য কেন অপেক্ষা করছিলেন? আমি বললাম যে কই, আমি আপনার জন্য অপেক্ষা করতে যাবো কিসের জন্য? এখন সত্যি সত্যি করে বলেন, আপনি আমাকে কোত্থেকে দেখেছেন এবং কেন আমার কাছে এখানে এসেছেন? তো একদিনের মধ্যে আমি এতখানি সাহস কীভাবে সঞ্চয় করলাম আমি জানি না, তবে ওকে হুকুম দিতে আমার কাছে খুব ভালো লাগছিল। তো তখন ও আমাকে বলল যে তোমার মনে আছে ওই ঝড় বৃষ্টির রাতে তুমি একটা বাড়িতে আশ্রয় নিয়েছিলে? আসলে ওই বাড়ির মালিকরা ওই বাড়িতে থাকে না, এই জন্য আমি মাঝে মধ্যে ওই বাড়িতে আসি এবং রাত্রেবেলা থাকি ওই বাড়িতে বিশ্রাম নিই। তো আমরা যে হচ্ছে গিয়ে সেখানে থাকি যেখানে কোনো মানুষজন থাকে না, জনমানবহীন। তো ওই রাত্রেবেলা তুমি যখন ওখানে আসলে, আমি ওই ঘরের ভিতরেই ছিলাম, বৃষ্টি যেহেতু হচ্ছিল আমি ঘরের ভিতরেই ঢুকেছিলাম এবং বসেছিলাম ঘরের ভিতরে। তো তুমি যখন এসে নিজের মনে মনেই বিড়বিড় করছিলে, তো তখন আমার খুব রাগ হয়েছিল যে এখানে কে এসেছে বা মানুষজন কেন এসেছে। আমি মাঝে মধ্যে ওই ঘরের ভিতরে রাত্রে নামাজ পড়ি এবং ভালো লাগে নীরবতায় নামাজ পড়তে, যেহেতু ওই আশেপাশে আর কোনো বাড়িঘর ধর নেই, আর ওই বাড়ির মালিকরা অনেক বছর ধরে এখানে আসেন না, যার কারণে ওইখানে আমি থাকি। তো আমি ওই সময় হচ্ছে কি নামাজ পড়ছিলাম, তো ওই টাইমে তুমি হচ্ছে কি এসে আমাকে বিরক্ত করা শুরু করলে, যে কথা বলছিলে জোরে জোরে। তো তারপর আমি যখন সালাম ফিরালাম, ওই টাইমে তোমাকে আমি ভিতরে বাইরে গিয়ে দেখলাম, গিয়ে হচ্ছে প্রথম ভেবেছিলাম যে তোমার হয়তো দিব একটা ধাক্কা মেরে ফেলে দিব আর কি। তো এরকমটা আমি মাঝে মধ্যেই করি, কারণ হচ্ছে যখন কেউ বিরক্ত করে আমাদেরকে তখন আমরা এরকমটাই করি, ধাক্কা মারি, লাথি মারি। তো এটা আমি করবো ভেবে গেলাম। তো এটা বলে আব্দুল থেমে গেল। আমি আমার চোখের দিকে তাকিয়ে মূলত থেমে গেল, কারণ আমি তখন রাগান্বিত দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলাম। তো তখন বললো আমি দুঃখিত, আসলে আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দিও। তো তারপরও আমাকে বলতে লাগলো যে না। তারপর আমি যখন দেখলাম যে তুমি এখানে বসে কোরআন শরীফ তিলাওয়াত করা শুরু করলে, কোনো একটা আয়াত ধরেছিলে যে আয়াতটা আমার খুব পছন্দ। তো তুমি ওই আয়াতটা এত চমৎকার করে গাইলে, যে এত চমৎকার করে ওই আয়াতটাকে তুমি আওড়ালে, যে আমার কাছে এত ভালো লেগেছে যে আমি বেশ খানিকক্ষণ, তুমি যতক্ষণ ওইখানে ছিলে ঠিক ততক্ষণই আমি সেখানে বসে তোমার গল্পটা শুনছিলাম, আর তুমি যে কোরআন শরীফ তিলাওয়াত করছে সেই কোরআন শরীফ তিলাওয়াতটা শুনছিলাম, যা কিনা আমার মনের একদম ভেতরটা ছুঁয়ে যাচ্ছিল। এবং ওই সময়ে প্রথম দেখাই এবং তোমার এই গুণ দেখে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি, এবং বুঝতে পারছিলাম যে তুমি একটা মাদ্রাসার মেয়ে এবং খুবই গুণবতী একটা মেয়ে। তো ওই রাত্রেবেলা যখন ঝড় বৃষ্টি থেমে গেল, তুমি একটু সামনে আসলে এবং কোনো
গাড়ি ঘোড়া পাচ্ছিলে না, তখন আমি ভাবলাম যে তুমি হয়তো ভয়টাই পাবে, তোমাকে আমি এগিয়ে দিয়ে আসি, অনেকক্ষণ তোমার পিছু নিয়েছিলাম এবং পরে ভাবলাম যে যদি কোনো মানুষ বেশি তোমার কাছে যায় তাহলে হয়তো তুমি একটু ভয় পাবে বা আমাকে বিশ্বাস করতে চাইবে না। এই কারণে হয়তো আমি বিড়াল সেজে তোমার সামনাসামনি তোমাকে ওই নিরাপদ পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম। তারপর থেকে আমার তোমার সঙ্গে কথা বলার সুযোগ খুঁজতে খুঁজতেই আমার দিন কেটেছে। প্রথমে সাহস সঞ্চয় করতে পারিনি, তারপর আমি আসলে কথা বলার সুযোগও করতে পারিনি। আজকেও ভেবেছিলাম হয়তো কথা বলতে পারবো না, কিন্তু তুমি আমাকে আশ্চর্য অন্যরকমভাবে দেখে ফেললে এটা আমি চিন্তা করিনি যে আমাকে দেখে ফেলবে। দেখে ফেলার পরেই হচ্ছে কি তোমার সঙ্গে সাহস করে কথা বলার সাহস সঞ্চয় করতে পেরেছি। তো এই হচ্ছে বিষয়। আর আমি তোমার কথা আমার মাকে বলেছি, আমার মা তোমাকে দেখতে চেয়েছে। আমি আমার মাকে সমস্ত কিছু বলি। আমি প্রথম দিন গিয়ে তোমার কথা আমার মাকে বলেছি এবং আমার মা বলেছে যে তোমাকে আমাদের ওইখানে নিয়ে যেতে, এবং তুমি কি আমাকে পছন্দ করো বা আমাকে বিয়ে করবে। তো কোনো ছেলে এরকমভাবে এর আগে আমাকে কখনো বলেনি যে আমাকে বিয়ে করবে কিনা বা আমার সঙ্গে থাকবে কিনা। তো আমি তখন বললাম যে আমি ভেবে জানাই। তো ও তখন বললো কি আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে কি তুমি বাড়িতে যাচ্ছ কবে, তোমার দাদি তোমার জন্য অপেক্ষা করছে। তো ও আমার সমস্ত কিছু খোঁজ খবর করে ফেলেছে, আমার যে দাদি আছে, আমার যে বাবা মা নেই, এই সমস্ত কিছু আমার জন্য খোঁজ করে ফেলেছে। তো ও হচ্ছে কি ওই রাত্রেবেলা চলে গেল, আমার সঙ্গে বেশ খানিক্ষণ গল্প করেছে। আমি ওকে বলেছি যে তোমার বাড়িতে কে কে আছে, এবং আমি তো ওর দিকে পজিটিভ, কারণ ওকে প্রথম দেখাই আমার পছন্দ হয়ে গিয়েছিল, এবং আমি যে ওকে পছন্দ করে ফেলেছি সেটা বলার অপেক্ষা রাখে না। তো তখন ওই দিন রাত্রে চলে গেল এবং পরের দিন ও যখন বৌভাতের জন্য সকালে আসলো, ও সারাক্ষণ আমার আশেপাশে। তো আমি তখন ওকে ইশারা দিয়ে সরিয়ে দিতে বলছিলাম যে তুমি চলে যাও। তো ও তখন আমাকে ইশারা দিয়ে বললো যে ওকে নাকি কেউ দেখতে পাচ্ছে না। তো একটু খানিকটা সামনে আসতেই বাড়ির একটা গলি আছে, সেই গলির মধ্যে থেকে ও আমাকে বললো কি যে তোমাকে খুব সুন্দর লাগছে। ওদিনকে আমি গোলাপি কালারের একটা জামা পরেছিলাম, আমার কাছে খুব পছন্দের একটা জামা ছিল। তো বলছে তোমাকে খুব সুন্দর লাগছে। তো ওইটা শুনে আমার কাছে আরও বেশি আনন্দিত লাগছিল। তো সব মিলিয়ে আমার কাছে সব বিষয়ে বেশ আনন্দের লাগছিল। আমি এটাকে এনজয় করতে শুরু করলাম এবং ও আমাকে নানান জিনিস এনে দিতে লাগলো। আমাকে বললো কি যে এটা তোমার লাগবে কিনা। তো আমার যা লাগবে সেটাই ও হচ্ছে কি ও আমাকে বলতো যে এনে দিবে। তো তারপর হচ্ছে বিয়ের অনুষ্ঠান, বৌভাত সমস্ত কিছু কমপ্লিট হলো এবং ওই দিন আমি মাদ্রাসায় চলে গেলাম। তো আমাদের হচ্ছে গিয়ে নিয়ম ছিল শুক্রবারের দিন ছুটিতে বাড়িতে যায় সবাই। তো মাদ্রাসাটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না, আমি হেঁটেই বাড়িতে চলে যেতাম। তো একদিন মাদ্রাসা করার পরে ওর সঙ্গে তো একদিন দেখা হয়নি আমার, তো একদিন ওকে আমি খুব বেশি মিস করেছি। তো ওই একদিন আমি মাদ্রাসার একদিন পরে মাদ্রাসা থেকে বাড়িতে গেলাম। তো বাড়িতে যাওয়ার পর আমার দাদির সঙ্গে আমি বসে গল্প করছিলাম এবং দাদি আমাকে বললো কি যে তুই এত খুশি কেন, কী হয়েছে। তা বললাম কি যে দাদি কই খুশি হবো কিসের জন্য, আমি তো আগের মতোই আছি। তো দাদি দেখে বুঝতে পারলো যে আমি খুশি আছি এবং ওই দিন রাত্রেবেলা আমি দাদিকে বললাম যে এরকম একটা জিন ছেলে যাকে কিনা পছন্দ করি আমি, এবং ও হচ্ছে কি আমাকে পছন্দ করে এবং ও হচ্ছে কি ওর মায়ের সঙ্গে আমার দেখা করতে বলেছে এবং আমাকে নাকি ওদের এখানে নিয়ে যাবে, আমাকে বিয়ে করার কথা বলেছে। তো দাদি তখন বলে কি যে জিন, দাদি দেখে প্রথমে ভয় পেয়ে গেল, খুব বেশি ভয় পেয়ে গেল এবং বললো কি যে এটা কীভাবে সম্ভব একটা জিনের সঙ্গে, না এটা সম্ভব না, একটা জিনের সঙ্গে কোনোভাবেই তোর বিয়ে দেওয়া যাবে না, আর তুই এই জিনের সঙ্গে কথা বলবি না। তো দাদি প্রথমে ভয় পেয়ে গেছে। তো ওই রাত্রেবেলা আমরা যখন কথা বলছিলাম তো তখন ওই জিন ছেলেটা মানে আব্দুল ওইখানে আসে এবং আসার পরে দাদিকে বলে কি যে দাদি তুমি ভয় পেও না, আমি তোমার নাতিকে খেয়ে ফেলবো না, আমি একটা জিন ঠিকই, কিন্তু আমি মুসলিম এবং আল্লাহর ইবাদত করি এবং আমার বাবা মা খুব ভালো এবং আমি তোমার নাতিকে খুব বেশি ভালোবাসি, তোমার নাতিকে আমার কাছে দিয়ে দিবে। তো ওই কথা শুনে আমার দাদি হচ্ছে গিয়ে প্রথমে একটু ভয় পেলেও পরবর্তীতে ওর কথা শুনে ও রাজি হয় যে না ছেলেটা বেশ ভালো আছে। তো ওর 2 দিন পরে হচ্ছে কি আমাদের যাওয়ার কথা ছিল, আর যেহেতু আমাকে মাদ্রাসা থেকে ছুটি দিবে না, তো দাদি হচ্ছে মূলত ছুটি পাস করে নিয়ে আসছে যে আমার এখানে থাক 2 দিন, আমি আসলে অসুস্থ, এই জন্য ওকে লাগবে। তো দাদি বললো কি আচ্ছা ঠিক আছে, ও 2 দিন পরে আসুক, তখন আমরা ওইখানে যাব, ওইখানে গেলে ওদের সঙ্গে কথা বলবো এবং কথা বলে সমস্ত কিছু করা যাবে আর কি, যা যা করার দরকার। তো এর মাঝখানে 2 দিন পার হয় এবং 2 দিনের মাথায় ও হচ্ছে আমাকে নিতে আসে এবং ও কীভাবে নিয়ে যাবে সেটা নিয়ে দাদি হচ্ছে একটু ভয় পাচ্ছিল। তো ও বললো কি যে এটা আপনি ভাবতে হবে না, আপনারা শুধুমাত্র চোখ বন্ধ করে এখানে দাঁড়াবেন, তারপর বাকিটা আমি করব। তো এরপরে আমরা যখন চোখ খোলার পরে আমি দেখলাম সামনে বিরাট এক প্রাসাদের মতো বাড়িটা এমন বাড়ি ছিল যে সেখানে 2 জন লোক আমাদেরকে আপ্যায়ন করার জন্য ওইখানে দাঁড়িয়ে আছে ফুল নিয়ে এবং খুব বড় লাল গালিচা পাতা, সিঁড়ির উপর দিয়ে সে বাড়ির দোতলার দিকে উঠে যেতে হয়। তো আমি যখন উপরে গেলাম, দাদি আমার সঙ্গেই ছিল। তো উপরে যাওয়ার পর একজন মহিলা, অত্যাধিক রকমের সুন্দরী একজন মহিলা, আমার থেকে 10 গুণ 100 গুণ বেশি সুন্দরী,
এরকম একজন সুন্দরী মহিলা তখন ভেতর থেকে বেরিয়ে আসলো। তার মাথায় এক ধরনের মুকুট জাতীয় কোনো কিছু পরা, এবং সে চুলগুলো তো লম্বা, যে তার চুলগুলো দেখে আমার হিংসা হচ্ছিল। তো তখন বুঝতে পারলাম যে এটা আবদুল্লার মা। তো তিনি তখন এগিয়ে এসে আমার মুখে হাত দিয়ে বললেন, মাশাআল্লাহ, খুব সুন্দর, তুমি অনেক সুন্দর এবং আবদুল্লার পছন্দ খুব ভালো। তো এই কথা বলতেই আমি তখন তাকে 5 সালাম করলাম এবং তিনি বললেন যে বেঁচে থাকো মা। তাই বলে আমাকে ভেতরে নিয়ে গেল এবং ভেতরে নিয়ে যাওয়ার পরে এক জায়গায় বসতে দিল এবং তিনি বললেন যে এটা তোমার দাদি, আব্দুল আমাকে সমস্ত বিষয় সম্পর্কে বলেছে। তো আমার দাদিকে সালাম দিল এবং তিনি সালাম উত্তর গ্রহণ করলেন। তো আমার দাদিকে সরাসরি বললেন যে আপনার নাতিকে আমার ছেলের খুব পছন্দ হয়েছে, আমাদের পুত্রবধূ করে ওকে আমাদের ঘরে তুলতে চাই, আপনি কি বলেন, আপনার কোনো আপত্তি আছে কিনা? তো দাদি তখন বলে কি যে আমার কোনো আপত্তি থাকবে কিসের জন্য, আপনার ছেলে খুব ভালো, আমি ওর সঙ্গে কথা বলেছি, দেখেছি, তবে আপনার যে জিন, এটা নিয়ে আমার সমস্যা। আমার একটা মাত্রই নাতি, ওকে আমি অনেক কষ্ট করে বড় করেছি, আর অন্যান্য নাতি যারা আছে তাদের নাতি মনে করি না, কারণ ওরা আমাকে দেখতে আসে না, আমার কাছেও থাকে না। ওকেই ছোটোবেলা থেকে আমি লালন পালন করেছি এবং একমাত্র নাতি ওকে বলা চলে। এই জন্য ওর কোনো কষ্ট আমি সহ্য করতে পারবো না। এতটুকু নিশ্চয়তা আমাকে দিতে হবে যে আপনারা ওকে কোনো কষ্ট দিবেন না। তো তখন সে বলে কি যে ও আমাদের বাড়িতে আমাদের মেয়ে হয়ে আসবে, আপনি এত চিন্তা করবেন না। তো আমার দাদি তখন বলল আচ্ছা ঠিক আছে। তো উনি তখন বললেন যে আমরা চাচ্ছি যে ওকে এই রাত্রেই বিয়ে দেওয়ার জন্য, কারণ আমরা কোনো জেনার সম্পর্কে লিপ্ত ওদের করতে চাই না। ওদেরকে বিয়ে দিলে তারপর ওরা ওদের মতো করে থাকুক। আর প্রাথমিক পর্যায়ে যেহেতু আপনি বেঁচে আছেন, আপনি আমাদের এখানে থাকবেন। তো দাদি না করে দেয়, বলে কি যে না, আমি এখানে থাকতে পারবো না, আমি আমার বাড়িতেই থাকবো। তো তখন আমি গিয়ে আমার যে হবু শাশুড়ি ছিল তাকে বলি যে আচ্ছা ঠিক আছে, আমি দাদির সঙ্গেই থাকি, তারপর পরবর্তীতে বিষয়টা দেখা যাবে। আব্দুল তখন বলে কি যে আচ্ছা মা, ও ওখানে থাকুক, ওকে আমি ওইখানে গিয়ে থাকবো, আর আমার তো যেতে আসতে কোনো সমস্যা নেই, তাই না? আর ওর তো পড়াশোনা এখনো শেষ হয়নি, হাফেজি শেষ হতে আর কতদিন বাকি আছে? তাই আমি বললাম কি 6 মাসের ভিতরে হাফেজি শেষ হয়ে যাবে। তো ওই রাত্রেবেলা আমাকে কি একটা রুমের ভিতরে নিয়ে যাওয়া হলো। বেশ কিছু পরী মেয়ে, তারাও সুন্দর, তারা সকলেই পরী, এবং তারা আমাকে সেখানে সাজালো। একটা লাল শাড়ি পরানো হলো, লাল শাড়ি জাতীয় কোনো একটা জামা, তবে এইটা কী জাতীয় জামা আমি জানি না। আমাকে খুব সুন্দর করে সাজানো হলো এবং আব্দুলকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আব্দুলের সঙ্গে মাত্র কয়েকদিনের পরিচয় আমার, এবং এই কয়েকদিনের পরিচয়ে ও আমার সঙ্গে যা কিছু করেছে, মানে আমার জন্য যা কিছু করেছে, ও সবসময় আমার খেয়াল রাখতো, সব কিছুতে আমার যত্ন করতো। এটাই আমার কাছে আরও বেশ আনন্দের লেগেছে, খুব বেশি ভালো লেগেছে। তো এই জন্যই মূলত ওকে আমার এত বেশি ভালো লাগতো এবং ওকে আমার নিজের করে পেতে চাও আর কি। তো রাত্রেবেলা আমাকে এবং আব্দুলকে এখানে বিয়ে দেওয়া হলো এবং আমার বাসর ঘর এখানে সাজানো হয়েছিল, এবং আব্দুলের সঙ্গে প্রথমবারের মতো আমি কোনো পুরুষের সঙ্গে এক রুমে ঘুমাতে গেলাম, এবং সেটার কোনো সংকোচ বোধ ছিল না। ওর প্রতি আমার আবেগ ছিল, ওর প্রতি আমার ভালোবাসা ছিল, কয়েকদিনের ভালোবাসা। তো সেই ভালোবাসা আজ পর্যন্ত কমেনি। তো বিয়ের পরবর্তী সময়ে আমি আমার হাফেজি শেষ করলাম। হাফেজি শেষ করার পরে আমি ওদের ওইখানে থাকতাম, মাঝে মধ্যে আবার বাড়িতেও আসতাম, কারণ গিয়ে দাদিকে দেখার জন্য আসতাম, এবং দাদি কোনোভাবেই আমার সঙ্গে ওইখানে যেতে রাজি না। তবে যে কয়েকদিন ওখানে রেখেছি সেই কয়েকদিনই দাদি কি বেশ আনন্দে থেকেছে, তবে বাড়িতে উনি চলে আসতে চাইতো। তো যাই হোক, আমাদের বিয়ের যখন 2-2.5 বছর কাটে, তখন কি আমি প্রেগনেন্ট ছিলাম, এবং 2-2.5 বছর পরে কি আমার একটা কন্যা সন্তান হয়, যেটা কিনা এখন বেশ ভালোই বড় হয়েছে, 3 বছর 3.5 বছর বয়স। তো ও যখন সন্তান হলো তখন কি আমার দাদি ওকে দেখে বেশ খুশি হয়েছিল। আসলে আমার দাদি আমাকে খুব বেশি ভালোবাসতো, কিন্তু আমার সন্তান হওয়ার মাত্র 1 সপ্তাহের মাথায় দাদি মারা গেলেন। তো এটা আমার কাছে কষ্ট থাকবে যে আমার দাদি আমাকে ছেড়ে চলে গিয়েছে, যে কিনা আমাকে লালন পালন করেছিল, এবং খুব কষ্ট হতো আমার দাদির জন্য। তো তারপর কি আমার সন্তানকে নিয়ে আমি একেবারের জন্য আমার হাজব্যান্ডের সঙ্গে, আব্দুলের সঙ্গে ওখানে চলে যাই, এবং এখন ওইখানেই থাকি। মাঝে মধ্যে আমি আমার দাদির বাড়িতে আসি, যেখানে আমি থাকতাম। তো আমি ইচ্ছা করে আসি, দাদির স্মৃতি এখানে আছে, আমার আব্বা আমার স্মৃতি এখানে আছে, আমাদের সেই ঘরটাতে। তো এখানে এসে থাকি। তো বাড়িতে আসলে এখন সকলে জিজ্ঞেস করে চাচিরা যে তুই কোথায় থাকিস বা কী করিস। তো আমি তখন বলি কি যে আছি, একটা জায়গায় আছি, তবে ওনারা কেউই জানে না যে আমি কোথায় থাকি বা কী করি। তো সেই রাত আমার জীবনটা বদলে দিয়েছিল, যে রাতে কি আমি খালাবাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য মাদ্রাসা থেকে বেরিয়েছিলাম। হয়তো সেই রাতে যদি না বের হতাম, তাহলে হয়তো আমার ভাগ্য অন্যরকম হতে পারতো, হয়তো অন্য কোনো মানুষের সঙ্গে আমি সংসার করতাম। তবে এখন আমি যার সঙ্গে আছি, তার সঙ্গে খুব ভালো আছি এবং খুব আনন্দে আছি। আমি আব্দুলকে সেই শুরুর দিন যত বেশি ভালোবাসতাম, এখন তার থেকে অনেক বেশি ভালোবাসি, এবং এই ভালোবাসা কোনোদিন কমবে না।
একটা জিনের সঙ্গে সংসার করছি, আমাদের বাচ্চা আছে, এটা শুনে হয়তো অনেকেই বিশ্বাস করতে চাইবে না, তবে এটা আমার জীবনের সত্য ঘটনা এবং আমার সাথে ঘটেছে। আমি এই ঘটনাটা পাঠালাম ইমরান ভাইয়ের কাছে এবং ঘটনাটি আশা করি আপনারা সকলে বিশ্বাস করবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে। তো আশা করি আজকের ঘটনাটি আপনার কাছে ভালো লেগেছে। সুমাইয়ার জীবনের ঘটনাটি আমার কাছে বেশ দারুণ লেগেছে। এরকম ঘটনা সাধারণত আমাদের চ্যানেলে খুব কম আসে। তো সুমাইয়া আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন বরিশাল থেকে। তো ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। যারা এখন পর্যন্ত মেগা বক্স সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখুন। যারা তাদের জীবনের ঘটনা পাঠাতে চান আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং সেই সাথে ফেসবুক পেজের ঠিকানাও দেওয়া থাকবে। আপনারা চাইলে সরাসরি ফেসবুক পেজে অথবা ইমেল করতে পারেন আমাদের আপনার জীবনের ঘটনা। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কারো জীবনের ঘটনা নিয়ে অথবা কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, একটা কথা, আমাদের জিনের দুনিয়া সিজন 4 চলছে দ্য মেগা বক্স প্রাইমে। যারা এখন পর্যন্ত জিনের দুনিয়া সিজন 4 দেখেননি তারা অবশ্যই সিজন 4টা দেখে আসুন। আশা করি আপনাদের কাছে সিজন 4 ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।